রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের নিষ্ক্রিয়তায় মর্মাহত বাংলাদেশ, তাদের মিয়ানমারে ফিরতেই হবে বললেন প্রধানমন্ত্রী। মিয়ানমার জান্তা সরকারের দমনপীড়ন, রোহিঙ্গা নিপীড়নে জড়িতদের ফেসবুক অ্যাকাউন্টের তথ্য প্রকাশে মার্কিন আদালতের নির্দেশ। করোনার সংক্রমণ ও মৃত্যু দুটোই কমছে, শনিবার থেকে বিমানবন্দরে বিদেশ যাত্রীদের কোভিড টেস্ট করা হবে। অবশেষে 1 বছরের জামিন পেলেন শাল্লার ঝুমন দাস, সুনামগঞ্জের বাইরে যেতে লাগবে আদালতের অনুমতি। ই কৃষিতে ঝুঁকছে দেশ, ভাগ্য খুলবে কৃষকের, ই কমার্সের অন্তরায় দূর করার তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, কল্যাণকর অর্থনীতির ভিত গড়েছেন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনে অনন্য উচ্চতায় প্রবৃদ্ধি। জরুরি ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তায় বাংলাদেশ মর্মাহত বলেও জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে তুলে ধরেন তিনি। এদিকে আগামী 1 বছরের মধ্যে দেশের 80% মানুষকে টিকা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে আন্তর্জাতিক অংশীদারদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন ইস্যু তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্ণাঙ্গ নাগরিক নিরাপত্তা দিয়ে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফিরিয়ে নেয়ারও দাবি জানান তিনি। We are now in the 5th year of the crisis, yet we still hold the hope for a durable solution to this crisis. রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতা ও নিষ্ক্রিয়তার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। Sadly, our efforts for the helpless uprooted Myanmar nationals returning home to Myanmar has not generated any tangible outcome yet. এদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে হোয়াইট হাউসে কোভিড-19 সংক্রান্ত শীর্ষ ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। We are planning to vaccinate 20 million people per month until 80% of our population is vaccinated by August 2022. পূর্বে ধারণকৃত বক্তব্যে কোভিড ভ্যাকসিনকে সার্বজনীন গণপণ্য ঘোষণার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। For effective global vaccination, COVID-19 vaccines need to be declared as global public good. To guarantee universal access, local production of vaccines by developing countries and LDCs that have the capacity must be allowed. সক্ষমতা অনুযায়ী উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে টিকা উৎপাদনের সুযোগ দেবারও প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই কমছে, সংক্রমণ হার 5% নিচেই আছে। গেল 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 24 জনের। এ পর্যন্ত মৃতের সংখ্যা 27,337। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 814টি ল্যাবে একদিনে 24,820টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,144 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 15,48,320 জন। একদিনে 1,653 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,07,789 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণের হার 4.61%, সুস্থতা 97%-এর বেশি ও মৃত্যু হার 1.77%। বিমানবন্দরে আগামী শনিবার থেকে বিদেশ যাত্রীদের কোভিড টেস্ট করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের কোভিড টেস্টের আরটি-পিসিআর ল্যাব স্থাপন কাজ পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি। বিমানবন্দরে 6টি আরটি-পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলছে। অবকাঠামো স্থাপন কাজ শেষ করার তাগিদ দেন মন্ত্রী। পিসিআর ল্যাব স্থাপন হলে বিদেশগামী যাত্রীদের অল্প সময়ে কোভিড টেস্ট করাতে পারবেন।
কোনো শিক্ষার্থীর মধ্যে করোনার লক্ষণ থাকলে তাৎক্ষণিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপমহাদেশের প্রথম বাঙালি মুসলিম নারী চিকিৎসক অধ্যাপক জোহরা কাজীর স্মরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। মন্ত্রী বলেন, মানিকগঞ্জের করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া শিক্ষার্থীর বিষয়ে খোঁজ নিয়েছে মন্ত্রণালয়। ওই শিক্ষার্থীর সহপাঠীদের করোনা পরীক্ষাও করা হয়েছে, সবার রিপোর্টই নেগেটিভ এসেছে বলে জানান দীপুমণি। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের নিয়ম মেনে শিক্ষা প্রতিষ্ঠানে আসার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বিন্দুমাত্র কোনো ধরনের কোনো যদি তার উপসর্গ থাকে বা বাড়িতে কারো উপসর্গ থাকে তাহলেও শিক্ষার্থীকে পাঠাবেন না স্কুলে। একই সঙ্গে আমরা শিক্ষকদেরকেও বলছি যে শিক্ষার্থী যদি কেউ আসতে না পারেন এই সময়ে তারা কেউ উপস্থিত হলো না সেটা নিয়ে জানতে হবে যে কেন হলো না, কিন্তু কাউকে উপস্থিত করাবার জন্য কোনো ধরনের কোনো চাপ প্রয়োগ করা যাবে না। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সুনামগঞ্জের শানলার ঝুমুন দাসকে 1 বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। এই 1 বছর আদালতের অনুমতি ছাড়া তিনি সুনামগঞ্জের বাইরে যেতে পারবেন না। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি KM জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ বৃহস্পতিবার ঝুমুন দাসের জামিন মঞ্জুর করে। শাকের আরজুর রিপোর্ট। হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ঝুমন দাসের বিরুদ্ধে শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। ওই মামলায় গত 6 মাস ধরে কারাবন্দী ঝুমন দাস। আটকের পর থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঝুমন দাসের মুক্তি দাবি করে আসছিল। আমাদের সাবমিশন ছিল যে ঝুমন দাস যে পোস্টটা দিয়েছে সেটা একটা দেশপ্রেমিকের পোস্ট, সেটা দেশদ্রোহীর পোস্টও না এবং সরকার, কোনো নাগরিক, কোনো ধর্মের বিরুদ্ধেও না। বৃহস্পতিবার রুলসহ শর্ত সাপেক্ষে হাইকোর্ট ঝুমন দাসকে 1 বছরের জামিন দেন। ঝুমন দাসকে জামিন দিয়েছেন। ঝুমন দাসকে ডিজিটাল সিকিউরিটি আইনে আটক করা হয়েছিল। একটি শর্ত হচ্ছে সে আদালতের আদেশ ব্যতিরেকে দেশের বাইরে যেতে পারবে না, এবং আরেকটি হচ্ছে তাকে বন্ড দাখিল করতে হবে যে ভবিষ্যতে সে এরকম কোনো অপরাধ আর করবে না। ঝুমন দাসের গ্রেফতার ও আদালতে হাজির করার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে শুনানিতে প্রশ্ন তুলেন এই আইনজীবী। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কৃষি প্রধান বাংলাদেশ ঝুঁকছে এখন কৃষিতে। বাড়বে লাভ, ভাগ্য খুলবে কৃষকের। কমার্সের অন্তরায় দূর করার তাগিদ তাই সংশ্লিষ্টদের। অনলাইনে কৃষকের স্বপ্ন বাণিজ্যের বাকিটা জানাচ্ছেন মফিউর রহমান। এতদিন মাঠের কৃষকের হাতে ছিল দেশের স্বপ্ন বোনা। সময় বদলানোর সঙ্গে বদলেছে কৃষির ধরন, পাল্টেছে পণ্য বিক্রির প্রক্রিয়া। আকাশ ছুঁয়েছে তাই মাঠের কৃষকের স্বপ্ন। লাউ শাক হয়তো 1-2 মাস থাকতে পারে, 1 মাস থাকতে পারে, ফিরে আবার বানাবো। আমি 4 বিঘে, 5 বিঘে, 7 বিঘে ওই বাদাম লাগাই। স্বাধীনতার 50 বছরে শিল্প বিপ্লবের পাশাপাশি কৃষি অর্থনীতিতেও ঘটতে যাচ্ছে কাঙ্ক্ষিত পরিবর্তন। কমার্স যেটা বললেন যে কৃষিতে আগ্রহী কিনা, আমরা সেটার দিকে আগ্রহী হইতে চাই। আমরা অনলাইনে শুনছি যে এটা বেচা কিনে হয়, আমরা সেই চেষ্টা করবো অনলাইনে বেচা কিনে দেবেন। এরই মধ্যে অনেকটাই সমৃদ্ধ হয়েছে কৃষি গবেষণা। আগে ক্ষেতের কৃষক মাঠে পেতেন না কর্মকর্তাদের। তাৎক্ষণিক পরামর্শ পেতে তাই খামার বাড়িতে স্থাপন করা হয়েছে কল সেন্টার। 161223 নম্বরে ফোন করে কৃষক নিচ্ছেন পরামর্শ। কোন জেলা থেকে বলছিলেন? ঘটনার উল্টো আছে, বহু এলাকাতে এখনো অনিয়মিত কৃষি কর্মকর্তা। আপনার সামনেই কয়েকবারই চেষ্টা করলাম, কিন্তু ধরল না। তো কি ফোক ধরলে কি বীজ দিতে হইব, হ্যাঁ পরামর্শটা দিতে পারবো ঠিক মতো। আমরা তো সেই পরামর্শটা পাই না। কৃষি কর্মকর্তা আমাদের সাথে কোনো সময় যোগাযোগ করে না। অধিদপ্তর বলছে জনবল কম। প্রচুর কল আসে, অনেকেই জানতে চায়, কিন্তু 200-250 বেশি আমরা সেবা দিতে পারছি না। তো আমরা ভাবছি এটার ক্যাপাসিটিটা বৃদ্ধি করার জন্য, সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা লেখালেখি করছি মন্ত্রণালয়ের প্রকল্প। পণ্য বিক্রি করতে নামী ব্র্যান্ডের সঙ্গে কৃষকের সম্পর্ক গড়ে দিতে চায় অধিদপ্তর। কৃষকদেরকে যদি ভালোভাবে কমার্স সম্পর্কে, কৃষি সম্পর্কে প্রশিক্ষণ দেয়া যায়, তাহলে কোনো রকম জটিলতা ওদের ভবিষ্যতে সম্ভাবনা নাই। যেখানে আমি ক্রেতা হিসাবে আমার পণ্যের গুণগত মানের নিশ্চয়তা পাবো, এবং বিক্রেতা তার বিক্রিত পণ্যের দামটা যে সে পাবে সেই গ্যারান্টিটা থাকবে। কৃষি যেন হয় কৃষক বান্ধব,
অর্থনীতিতে যেন কাঙ্ক্ষিত অবদান রাখতে পারে। পরামর্শ বিশেষজ্ঞদের। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন সংগ্রাম উন্নয়ন অর্জনে শেখ হাসিনা। বাঙালির জন্য রাষ্ট্র দিয়েছেন শেখ মুজিব, আর রাষ্ট্রের জন্য কল্যাণকর অর্থনীতির ভিত গড়েছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনের সুসমন্বয়ে বর্তমান প্রধানমন্ত্রী দেশের প্রবৃদ্ধি পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়। বিগত দুঃশাসন আর দুর্নীতিকে চ্যালেঞ্জ মেনে শেখ হাসিনার নিয়ত অগ্রযাত্রার কথাই জানাচ্ছেন আকবর হোসেন সুমন। স্বাধীনতার পর এই বদ্বীপের 7.5 কোটি বাঙালিকে শ্রেষ্ঠ সম্পদ বিবেচনা করেছিলেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। সম্পদশালী দেশ গড়ার প্রত্যয়ে যিনি নিবিষ্ট করেছিলেন এক ঝাঁক মেধাবী। 1972-73 অর্থ বছরের বাজেটে জনকের হাত গুনেছিল 786 কোটি টাকা। 49 বছর পর তাঁর কন্যা শেখ হাসিনার ক্যালকুলেটর হিসেব কষেছে 5,68,000 কোটি। অগ্রসরমান অর্থনীতি বেড়ে দাঁড়িয়েছে 723 গুণ। 7,500 কোটি টাকার জিডিপি এখন 28 লাখ কোটি টাকার উপর। রপ্তানির আকার 3.35 বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে 34 বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রার বাজার 1.26 বিলিয়ন ডলার টপকে হয়েছে 180 বিলিয়ন ডলারে। জনকের কল্যাণকর রাষ্ট্রের রেখা ধরে সুকন্যা শেখ হাসিনাতে সমৃদ্ধ এখন বাংলাদেশ। টেকসই অর্থনীতি গড়েছে কাঙ্ক্ষিত ভিত্তি। এমন একটি রাষ্ট্র তৈরি করা হবে যেটা হবে অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উদার, গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র। তার মানে হচ্ছে বঙ্গবন্ধুর সব চিন্তাকে, মানুষকে ঘিরে যে চিন্তা ভাবনা, সবগুলোকে ধারণ করে এই লক্ষ্য স্থির করা হয়। গ্রামীণ অর্থনীতির মধ্যে কৃষি এবং কৃষির বহির্ভূত খাত দুইটা খুব চাঙ্গা হয়ে গেল। 6%, 7%, 8% প্রবৃদ্ধি অর্জন করলাম। সেটা কিন্তু ওই বিদটা সত্য সেই কারণে। নিজেদের টাকায় পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট আর ছোট বড় মাঝারি অবকাঠামো মাথা তুলেছে দূর প্রান্তের গ্রাম থেকে রাজধানী অবধি। 2009 থেকে টানা 3 মেয়াদে আওয়ামী লীগ আছে সরকারে, রয়েছে নিরবচ্ছিন্ন সাফল্যে। জনতার টুকরো স্বপ্নগুলো এখন রৌদ্র করজ্জ্বল আলোয় উদ্ভাসিত। চ্যালেঞ্জ শুধু একটাই, বৈষম্য দূর করে সমতায় ফেরা। এই 2018 সালের নির্বাচনে ইশতেহার দেখলে সেখানে দেখা যাবে এই সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে, যেগুলোকে সমাধান করে আমরা টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাব। আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছি, দুর্নীতি দমন করতে হবে। দুর্নীতির জন্য আমাদের অনেক যে প্রবৃদ্ধি যা হতে পারতো, আমাদের উন্নতি যা হতে পারতো, সামাজিক খাতে যে উন্নতি হতে পারতো সেটা হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে বৈষম্য একটা প্রকট আকার ধারণ করছে, সেটাকে কমিয়ে আনতে হবে। তৃতীয়ত হচ্ছে সুশাসনে ঘাটতি আছে, সেই ঘাটতি দূর করতে হবে। ভিনদেশীদের আরোপিত তলাবিহীন ঝুড়ির আখ্যার এ দেশ এখন অন্য দেশের রোল মডেল। জয়তু শেখ হাসিনা, মানুষের জয়যাত্রায় যিনি অগ্রবর্তী এবং বিশিষ্ট। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কিশোর অপরাধ রোধে অভিভাবক শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, আইনের সংস্কার চায় পুলিশ। চাকরিদাতা প্রতিষ্ঠানে ইশারা ভাষার কদর নেই, কোটা থাকার পরও চাকরি পাচ্ছেন না বাক প্রতিবন্ধীরা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। করোনার স্থবিরতা কাটিয়ে জনজীবনে গতি ফেরাতে রাজনৈতিক স্থিতিশীলতা, উন্নয়ন বান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভার্চুয়াল ব্রিফিংয়ে অভিযোগ করেন, উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করার প্রচেষ্টা চালাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন একটি প্রতিক্রিয়াশীল চক্র। করোনা স্থবিরতা কাটিয়ে জনজীবনে গতি ফিরতে শুরু করেছে, মানুষ ফিরে পেতে শুরু করেছে চিরচেনা কোলাহল আর চাঞ্চল্য। এ সময় আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। কিন্তু আপনারা জানেন, দেশ যখন এগিয়ে যায়, বিএনপির নেতৃত্বে প্রতিক্রিয়াশীল একটি মহল দেশের অগ্রযাত্রার গতিকে থামিয়ে দিতে চায়।
বিএনপির মতো একটি জঙ্গি দল কখনো দেশের মানুষকে একত্রিত করে আন্দোলন সংগ্রাম করতে পারবে না বলে মন্তব্য করেছেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। দুপুরে রাজধানীর ভাটারা এলাকার সোলপাইদ স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে নিখিল বলেন, আন্দোলনের হুমকি ধামকি দিয়ে কোনো লাভ হবে না। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি। পরে স্কুল প্রাঙ্গণে উত্তর যুবলীগের নেতাদের নিয়ে গাছের চারা রোপণ করেন যুবলীগ সাধারণ সম্পাদক। বিএনপি হুমকি দিচ্ছে এই সরকারের অধীনে আর নির্বাচন করবে না। বিএনপির মতো একটি সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন কোনো ক্রমে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের ডাক দিয়ে সফলতা আসবে না বলে বিশ্বাস করি। কিশোর অপরাধ রোধে অভিভাবক, শিক্ষক সহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিশোরদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখার পরামর্শ দেন মন্ত্রী। পুলিশ প্রধান ও র্যাব মহাপরিচালক জানান, আইনের সংস্কার হলে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা সহজ হবে। রাসেল খানের রিপোর্ট। রাজধানীর উত্তরায় ২০১৭ সালে আদনান হত্যার পর কিশোর গ্যাংয়ের সহিংসতার নির্মম চিত্র সামনে আসে। এরপর দক্ষিণখানে স্কুল ছাত্র হৃদয়, টঙ্গীর শুভসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ড কিশোর অপরাধ নিয়ে ভাবিয়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনীকে। একের পর এক অভিযানে বেশ কয়েকটি গ্রুপের ৩৭৩ জন কিশোর অপরাধীকে আনা হয় আইনের আওতায়। অভিযানের পাশাপাশি কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে সামাজিক প্রচারণা কার্যক্রম হাতে নিয়েছে র্যাব। কিশোর গ্যাং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি করলেও চলমান আইন সংস্কার হলে গ্যাং কালচার নিয়ন্ত্রণ সহজ হবে বলে মনে করেন পুলিশ প্রধান ও র্যাব মহাপরিচালক। শিশুদেরকে ধরলে প্রথমেই তাদেরকে আমাদের দিতে হবে প্রবেশন অফিসারের কাছে, এবং প্রবেশন অফিসারের কাছে দেওয়ার পর যে বিব্রতকর অবস্থা হয়, অনেক সময় দেখা যায় যে একটা উপজেলা পর্যায়ে একটা একটা ছেলেকে আমরা অ্যারেস্ট করেছি, সাথে সাথেই একজন প্রবেশন অফিসারকে হাতের কাছে পাওয়া বেশ জটিল এবং কঠিন বিষয়। যে 18 বছরের যিনি মূলত পূর্ণ যুবকের পর্যায়ে পৌঁছে যান, তাকেও কিন্তু এখন শিশু হিসেবে কনসিডার করা হয়। এবং এই কারণে এই কিশোর গ্যাংদের বিরুদ্ধে এখন একেবারে যেভাবে ইতিপূর্বে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি সেভাবে করা সম্ভব হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিশোর অপরাধ রোধে অভিভাবক ও শিক্ষকদেরই বড় ভূমিকা রাখতে হবে। তাদেরকে সঠিক পথে রাখতে সমাজের বয়োজ্যেষ্ঠদের এগিয়ে আসারও আহ্বান জানান মন্ত্রী। 18 বছর সময়সীমাটা আমাদের চিন্তা করার বিষয় আসছে মনে হয়। যদিও আমরা আন্তর্জাতিক একটা আইনের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ, আমরা সেই জায়গাটিতে করণীয় কি সেটা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা চিন্তা করবেন। ভবিষ্যতে যারা দেশকে নেতৃত্ব দেবে সেই কিশোররা যাতে বিপথে না যায় সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী। আপনাদের আহ্বান রাখবো, আপনার ছেলে মেয়েদের যদি খেয়াল না রাখেন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। কোটা থাকার পরও চাকরিদাতা প্রতিষ্ঠানের কর্মীরা ইশারা ভাষা না বোঝার কারণে সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন বাক প্রতিবন্ধীরা। শিক্ষকদের প্রশিক্ষণ না থাকায় কিছুদিনের মধ্যেই ঝরে যায় মেধাবী অনেক বাক প্রতিবন্ধী। আন্তর্জাতিক ইশারা ভাষা দিবসের আলোচনায় এসব তথ্যই উঠে এলো। বাক প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন আলোচকরা। মানিক শিকদারের রিপোর্ট। শ্রবণ ও বাক প্রতিবন্ধী এই বাবার হাতে স্মার্টফোন, মুখে ভাষা নেই, কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে ভিডিও কলে চলছে তথ্য আদান প্রদান, ইশারায় চলছে তাদের ভাব বিনিময়। এখানে লুকিয়ে ডিজিটাল বাংলাদেশের সাফল্য। এই দুই প্রবীণের মধ্যেও চলছে গল্প। শব্দ নেই, শুধু অভিব্যক্তি আর হাতের ইশারায় প্রকাশ করছেন মনের ভাব। নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের ভাগ্য বিড়ম্বিত মানুষ জড়ো হয়েছেন জাতীয় বোধি সংস্থা আয়োজিত আন্তর্জাতিক ইশারা ভাষা দিবসের অনুষ্ঠানে। এবারের প্রতিপাদ্য, আমরা মানবাধিকারের জন্য ইশারা ভাষা ব্যবহার করি।
ইশারা দিয়েই বলছেন তাদের সমস্যা সম্ভাবনার কথা সবার বোঝার জন্য অনুবাদ করে দেয়া হচ্ছে। অনেক শ্রবণ বাক প্রতিবন্ধীরা আছে, শিক্ষিত হয়ে বেকার হয়ে বসে থাকে। এটার মালিকানা জাতীয় বধির সংস্থারই আছে, তো অন্য ভাবে কেউ যেন এটা দখল করার অপচেষ্টা না করে। দেশে প্রায় ৭৫ লাখ মানুষ বাক ও শ্রবণ প্রতিবন্ধী। এদের বেশিরভাগই সমাজের বোঝা হিসেবে অবহেলিত। তারাও চায় শিক্ষা অর্জন করে মাথা উঁচু করে দাঁড়াতে, সেখানেই প্রতিবন্ধকতা। প্রধানমন্ত্রী একটা রেজলিউশন করে দিয়েছেন, আমাদের মাননীয় ডিসি সাহেবকে নির্দেশ করেছেন ১ মাসের মধ্যে আমার সম্পত্তি আমাদের দখলে দেওয়ার জন্য, কিন্তু তিনি তা আমাদের সাথে ৩-৪ মাস পার হয়ে গেছে, কোনো যোগাযোগ করেননি। যদিও অনুষ্ঠানের প্রধান অতিথি শাহজাহান খান আশ্বাস দেন বধিরের পাশে আছে সরকার। সমস্যাগুলো সমাধানের প্রচেষ্টা আমাদের করতে হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা কথা দিয়েছেন সেই কথা ইনশাআল্লাহ বাস্তবায়নের জন্য আমি সার্বিক চেষ্টা করব। ইশারা ভাষা বিভাগের গবেষক জানান, বধিরদের শিক্ষা নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে উদ্যোগ প্রয়োজন। প্রতিটি স্কুলে ক্রীড়া শিক্ষকের পাশাপাশি ইশারা ভাষা শিক্ষক রাখারও দাবি করেন তিনি। সাইন ল্যাঙ্গুয়েজটা মূলত পশ্চিমা দেশগুলো থেকে ডেভেলপ হয়ে আসছে, স্বাভাবিক কারণেই ইংরেজি বর্ণমালাগুলো তো ব্যাপক ব্যবহার হয়। বাংলাদেশেও আমরা সাইন ল্যাঙ্গুয়েজে মূলত যখন আমরা কোনো কিছু স্পেলিং করি, যেমন আমি এখন আপনার নাম কিভাবে দেখাবো, বা আমার নাম মনোয়ার হোসেন, এটা কিভাবে দেখাবো, তখন তো ওইটা তো কোনো সাইন নেই, ওটা আমাকে ফিঙ্গার স্পেলিং করে দেখাতে হবে। প্রতিবন্ধীদের উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ সহ সার্বিক উন্নয়নে শুধু সরকারই নয়, অন্যদেরও এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের বেলায়ও এখনও উচ্চশিক্ষার বিশেষ কোনো সুযোগ এখনও তাদের জন্য ওইভাবে নেই। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামের পরীর পাহাড় থেকে সরছে পুরনো আদালত ভবন, অনুমোদনহীন স্থাপনা ভেঙে ফেলার দাবি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭:২১ সংবাদে। নারীদের জন্য কোভিড-19 টিকাদান নিয়ে সচেতন বিষয়ক ক্যাম্পেইন চালু করেছে জাতিসংঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক সংস্থা ইউএন উইমেন। টিকার ব্যাপারে বিভ্রান্তি দূর করা ও টিকা গ্রহণে উৎসাহিত করার ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ইউএন উইমেনের ন্যাশনাল ইউথ জেন্ডার অ্যাক্টিভিস্টরা ২৫ তরুণ স্বেচ্ছাসেবী নিয়ে চাঁদপুর ও কুমিল্লায় সচেতনতামূলক প্রচার চালাবে। তৃণমূল পর্যায়ে সে সকল নারীর টিকা সংক্রান্ত তথ্য ও সেবা পাবার সুযোগ কম সেখানেই। জাতিসংঘের ইউএন উইমেনের ক্যাম্পেইন। চট্টগ্রামের প্রশাসনিক প্রাণকেন্দ্র পরীর পাহাড় থেকে সরানো হচ্ছে পুরনো আদালত ভবন। স্থানান্তর হবে সরকারি সকল দপ্তর। এছাড়া যেখানে রয়েছে অসংখ্য ভবন ও স্থাপনা, যেগুলোর বেশিরভাগই অনুমোদনহীন। আর এসব কারণে পরীর পাহাড়ে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন রত্না জামান। পরীর পাহাড়ের চূড়ায় নির্মিত আদালত ভবনটি সংরক্ষণ করতে চায় সরকার। সেটি এখন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনটি সংরক্ষণের জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং আশা করছি প্রত্নতত্ত্ব অধিদপ্তর অতি দ্রুত এটিকে হেরিটেজ বিল্ডিং ঘোষণা সহ এই বিল্ডিংয়ের সংস্কার এবং সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করবে। পুরনো ভবনটির ৩ পাশে নির্মিত হয়েছে আরও ২টি বিশাল বহুতল আদালত ভবন এবং অনুমোদনহীন অসংখ্য স্থাপনা। ফলে যে কোনো সময় পরীর পাহাড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স তারা এখানে একটি সার্ভে করেছে। সার্ভে করে তারা বলেছে যে এখানে অনেকগুলো ভবন আছে যেগুলো ভূমিকম্প, পাহাড় ধস, ভূমিক্ষয় কিংবা অগ্নিকাণ্ড হলে এই জায়গাটিতে অনেক বড় একটি বিপর্যয় নেমে আসবে। দাবি উঠেছে পুরনো আদালত ভবনের পাশে অনুমোদনহীন সকল স্থাপনা ভেঙে ফেলার। ১০০ বছরের পুরনো কোনো ভবন থাকলে সেটার যদি ঐতিহাসিক গুরুত্ব থাকে তাহলে সেটাকেও রক্ষণাবেক্ষণ করা সরকারের দায়িত্ব। চট্টগ্রামে মাস্টার প্ল্যানে পরীর পাহাড়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়েছে, কিন্তু বিভিন্ন স্থাপনা আদালত ভবনের সৌন্দর্য নষ্ট করেছে। পরীর পাহাড়ের যে সৌন্দর্য এবং ওটার যে একটা ঐতিহাসিক মূল্য এবং গুরুত্ব, এটার সঙ্গে এই ধরনের যে বিচ্ছিন্ন এবং যত্রতত্র গড়ে ওঠা ছোট ছোট দোকান, হোটেল, এই কাজগুলো কিন্তু এটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
পুরনো ভবনটির বয়স 150 বছর হলেও প্রায় 250 বছর আগে পরীর পাহাড় ব্যবহার শুরু করে ব্রিটিশরা। এখন আর চাপ নিতে পারছে না পরীর পাহাড়। সেই 250 বছর আগে থেকে এখানে কার্যক্রম চলে আসছে। এতদিন এই 250 বছরে চট্টগ্রাম শহরও 10 গুণ বা তার চেয়েও বেশি হয়তো বড় হয়েছে। সেখানে জনসংখ্যা অনেক বেড়ে গেছে। জনসংখ্যার অনুপাতে বা যে পরিমাণ আমাদের এটাকে সাপোর্ট করার, সেই হিসেবে তো অবশ্যই এই জায়গাটা এখন অপ্রতুল। পুরনো আদালত ভবন সংরক্ষণের অংশ হিসেবে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রকল্পটি রোড ম্যাপ ও ডিজাইন উপস্থাপনের কথা রয়েছে। রত্না জামান, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। দেশে প্রথমবারের মতো বিলুপ্তপ্রায় কাকিলা মাছের কৃত্রিম প্রজননের কলাকৌশল উদ্ভাবন করেছেন যশোরের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের স্বাদুপানি উপকেন্দ্রের গবেষকরা। এই মাছের চাষ হবে পুকুর বা বদ্ধ জলাশয়ে। যশোর প্রতিনিধি শিকদার খালিদের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। স্বাদুপানির অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, বিশেষ করে নদীনালা, হাওর বাওর, খাল বিলে পাওয়া মাছের অন্যতম কাকিলা। জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রাকৃতিক বিপর্যয় সহ নানা কারণে বিলুপ্ত হতে চলছিল এ মাছ। 2018 সাল থেকে শুরু হয় কাকিলা মাছের কৃত্রিম প্রজননের গবেষণা। পদ্মা নদী থেকে মাছ সংগ্রহের পর বিশেষ পদ্ধতিতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে স্বাদুপানি উপকেন্দ্রের পুকুরে ছাড়া হয়। চলতি বছর মে মাস থেকে বৈজ্ঞানিক প্রোটোকল অনুসরণ করে উপকেন্দ্রের হ্যাচারিতে নির্দিষ্ট সংখ্যক মাছকে বিভিন্ন ডোজে হরমোন প্রয়োগ করা হয়। কয়েক দফা ট্রায়ালের পর অবশেষে কাকিলার কৃত্রিম প্রজননে সফলতা আসে। এখানে প্রথমে ছাড়ার পরে সেখানে ওটা কি ধরনের খাবার খায়, কি ধরনের পরিবেশ পছন্দ করে, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। 5 পেয়ার মাছকে আমরা পুনরুদ্ধারিত প্রজনন পদ্ধতির মাধ্যমে আমরা এখানে ইনজেকশন দিই এবং আমরা অবজারভেশন করতে থাকি। এখানে ওভুলেশনের পরে এখানে হ্যাচিং হয়। চাহিদা ও দাম বেশি হওয়ায় এই মাছ চাষ করতে আগ্রহী মৎস্য চাষিরাও। আমাদের কাকিলা মাছ এগুলোর আমরা জীবনে চাষ করি নাই। কাকিলা মাছ আগে খাল বিলে পাওয়া যেত অনেক, এখন পাওয়া যাচ্ছে না। বর্তমানে ব্রিড করলে এটা আমরা অ্যাভেলেবেল পাবো বলে আশা করা যাচ্ছে। রেনু আমাদের দেই, তাহলে আমরা পুকুরে উৎপাদন করার উৎসাহিত হব। তবে এটিকে চাষ পর্যায়ে ছড়িয়ে দিতে আরও গবেষণা প্রয়োজন, এমনটা বলছেন উপকেন্দ্রের গবেষক দলের প্রধান। চাষি পর্যায়ে দেওয়ার জন্য সরকারি বেসরকারি যে এক্সটেনশন এজেন্সি আছে তাদের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর করেই এবং প্রশিক্ষণের মাধ্যমে এটি যে চাষি পর্যায়ে দেওয়া হবে। বিলুপ্তপ্রায় প্রজাতির কৃত্রিম প্রজননের তালিকায় 31তম মাছ হিসেবে নাম ওঠালো কাকিলা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। প্রবাসী বাংলাদেশি ও সুইজারল্যান্ডের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বানের মধ্য দিয়ে শেষ হল জুরিক ও জেনেভায় আয়োজিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির বিনিয়োগ বিষয়ক রোড শো। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতির সক্ষমতা, বিনিয়োগ, বাণিজ্য, বাংলাদেশি পণ্য ও সেবা, শেয়ার বাজার এবং বন্ড মার্কেটের সম্ভাবনা তুলে ধরা হয়। দেশটির বিনিয়োগকারীদের এবং প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, শক্তিশালী হচ্ছে বৈদেশিক বাণিজ্য। বাংলাদেশে বিনিয়োগ করলে চীন ও ভারতের বাজার ধরতে পারবেন বিদেশি উদ্যোক্তারা। বক্তারা বলেন, বিনিয়োগের জন্য উত্তম জায়গা বাংলাদেশ। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের নিষ্ক্রিয়তায় মর্মাহত বাংলাদেশ, তাদের মিয়ানমারে ফিরতেই হবে বললেন প্রধানমন্ত্রী। মিয়ানমার জান্তা সরকারের দমনপীড়ন, রোহিঙ্গা নিপীড়নে জড়িতদের ফেসবুক অ্যাকাউন্টের তথ্য প্রকাশে মার্কিন আদালতের নির্দেশ। করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই কমছে, শনিবার থেকে বিমানবন্দরে বিদেশ যাত্রীদের কোভিড টেস্ট করা হবে। অবশেষে 1 বছরের জামিন পেলেন শাল্লার ঝুমন দাস, সুনামগঞ্জের বাইরে যেতে লাগবে আদালতের অনুমতি। ই কৃষিতে ঝুঁকছে দেশ, ভাগ্য খুলবে কৃষকের, ই কমার্সের অন্তরায় দূর করার তাগিদ।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।